নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববি হাকিমের সম্পর্ক অনেকটা পুতিন আর জেলেনস্কির মতো। কিন্তু পুতিন আর জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাদের মধ্যে বাক্যালাপ নেই। ববি হাকিম আর অভিষেকের সম্পর্ক ভিতরে ভিতরে পুতিন এবং জেলেনস্কির মতো হলেও বাইরে কিন্তু একটা হৃদ্য সম্পর্ক আছে। অর্থাৎ অভিষেক ববি হাকিমকে কাকু বলেন, আর ফিরাদ হাকিম বলেন যে অভিষেক তো আমার মেয়ের বয়সী। কিন্তু এটা পুরোপুরি অনেকেই বলেন লোক দেখানো। আমি জেলেনস্কি এবং পুতিনের সম্পর্কের সঙ্গে এই দুজনের সম্পর্কের তুলনা করলাম। এটা আবার অনেক তৃণমূলের সমর্থক যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো কমেন্ট বক্সে নানা বিদ্রুপাত্মক কথা গালাগাল করতেই পারেন। আমি রসিকতা করে বললাম, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, চরিত্র হনন করা, এগুলো আমার ধাতে নেই, আমি কোনোদিনই করি না। এবং তৃণমূলের অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমি মনে করি যে সাংবাদিক হিসাবে আমার সেটা রাখা প্রয়োজন। এবং এদের অনেকের সঙ্গে সম্পর্ক প্রায় সিকি শতাব্দীর বেশি। অনেকে অনুযোগও করেন যে তুমি ভিডিওতে শুধু তৃণমূলের গালমন্দ করো। দেখুন, আমি যে কথাগুলো বলার সেগুলো বলার চেষ্টা করি এবং কোনো দলের হাতে তামাক খাওয়ার বান্দা আমি নই, সারা জীবনও করিনি, এখনো করব না। যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো, এইটা বলার মানসিকতা আমার যবে থেকে আমি সাংবাদিকতা করছি তবে থেকেই আমার আছে। যদি অভিষেকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় এখনো অবধি হয়নি, তবে অভিষেকের ঘনিষ্ঠ বলয়ে যারা আছেন তাদের অনেকের সাথেই আমার পরিচয় আছে, কয়েকজনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা আলাদা কথা। প্রতিবেদন করার সময় আমি ওই ব্যক্তিগত সম্পর্ককে কখনোই প্রাধান্য দিই না, ভবিষ্যতেও দেব না। যে ঘটনাটা নিয়ে রাজ্য রাজনীতিতে একটু তোলপাড় পড়ে গেছে সেটা হচ্ছে অভিষেকের দপ্তরের এক কর্মী শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে। তিনি ববি হাকিমের ওয়েস্টি। যদিও এখনো এফআইআর রুজু হয়েছে বলে আমার জানা নেই। অভিযোগের বক্তব্য হচ্ছে কালীচরণ বাবু অভিষেকের নাম করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছেন, মানে দেখাতে চেয়েছেন তিনি অভিষেকের ভীষণ ঘনিষ্ঠ। এবং কালীচরণ বাবুর অভিযোগপত্র লেখা হয়েছে এমনভাবে নিজেকে প্রজেক্ট করেছেন কালীচরণ যাতে মনে হচ্ছে যে অভিষেকের সাহায্যে তিনি অনেক কিছু কাজ নাকি করে দিতে পারেন, এবং সেইভাবেই তিনি বহু লোকের কাছ থেকে টাকা তুলেছেন, অভিযোগপত্রে এটা বলা হয়েছে। তার প্রত্যুত্তরে ফিরাদ হাকিম কি বলেছেন, যে থানায় অভিযোগ করার আগে আমাকে তো জানাতে পারত, আমি বিভাগীয় তদন্ত করতাম। দেখুন, এই ধরনের অভিযোগ উঠলে সেটা ফৌজদারি বিষয়, পুলিশেরই তদন্ত করার ব্যাপার। এটা ববি হাকিম জানেন না তা তো নয়। ববি হাকিমের ঘনিষ্ঠরা বলছেন যে দাদা এটা বলতে চাননি, দাদা বলেছিলেন যে অভিষেক বা তার ঘনিষ্ঠ কেউ তাকে যদি ফোন করে অন্তত একবার জানাতেন যে এইরকম একটা ঘটনা ঘটছে, তিনি কালক্ষেপ না করে বিভাগীয় তদন্ত করতেন। তারপর যদি মনে হতো যে অভিযোগের সারবত্তা আছে তখন পুলিশে অভিযোগ জানাতে ববি হাকিমই অভিষেকের লোকজনকে বলতেন। কিন্তু সেটা না করে সরাসরি পুলিশের কাছে চলে যাওয়ায় দলের ভাবমূর্তি, ববি হাকিমের নিজের ভাবমূর্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার অনুগামীরা মনে করছেন।
বিরোধীরা কটাক্ষ করছেন তৃণমূলের কোন নেতার আবার ভাবমূর্তি আছে নাকি, এ তো মুষল পর্ব, আগামী দিনে এই মুষল পর্ব আরো বাড়বে। দেখুন, ববি হাকিমের শিবির থেকে তিনটে কথা বলা হচ্ছে। এক, কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে, এইটা মিথ্যেভাবে বাজারে ছেড়ে বা প্রচার করে লোকজনের কাছ থেকে টাকা তুলেছেন, এটা তো মূল অভিযোগ। তো ববি হাকিমের শিবির মনে করছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে অভিষেকের সঙ্গে ববি হাকিমের সম্পর্কের সৌত্য আছে? তিনি ববি হাকিমের ওএসডি আর টাকা তোলার ক্ষেত্রে মিথ্যেভাবে ব্যবহার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এটা কি বিশ্বাসযোগ্য? দুই, কালীচরণ ববি হাকিমের ওএসডি। ববি হাকিম কলকাতার মেয়র, কলকাতা জুড়ে বিভিন্ন গোষ্ঠী নির্মাণ কাজ করছে, অনেক রকম কাজ কলকাতায় হয়, সেখানে কলকাতা পুরসভার অনুমোদন লাগে। তা কালীচরণ মেয়রের ওএসটি এই পরিচয়টাকে ব্যবহার না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এর মধ্যে টেনে এনেছেন, এটা কি বাস্তব? তিন, কালীচরণ অভিযোগপত্র অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে, মানে তার সঙ্গে ঘনিষ্ঠতা আছে এটাকে ব্যবহার করে, অভিযোগপত্র তাই লেখা হয়েছে, অভিষেককে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার এই সমস্ত কাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে। কারণ অভিযোগপত্র এটাই লেখা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠ, তিনি অনেক কাজ নাকি করে দিতে পারেন, সেই জন্য টাকা তুলেছেন, অভিযোগপত্র এটা লেখা আছে। এখন ববি হাকিমের শিবির বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এখানে ব্যবহার করে এটাই কি একটা বিরোধীদের অভিযোগের প্রমাণ নয় যে অভিষেক এক্সট্রা কনস্টিটিউশনাল ক্ষমতা ভোগ করেন? অভিষেক একজন সাংসদ, তিনি মন্ত্রিসভার সদস্য নন, সরকারের কেউ নয়, হতে পারে তিনি তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। কালীচরণ যখন তার নাম ব্যবহার করে বেআইনিভাবে টাকা তুলেছেন বলে অভিযোগ, তাহলে বিরোধীদের যে অভিযোগ অভিষেক এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করেন, সেই অভিযোগেরই তো মান্যতা পাচ্ছে। এটা ববি হাকিমের শিবিরের দাবি, এবং ববি হাকিমের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাকি দীর্ঘ কথা হয়েছে ৩-৪ বার। 28শে সেপ্টেম্বর তিনি মালদাতে আছেন, বন্যা দেখতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের পাশেই আছেন বলে ববি হাকিম শিবিরের দাবি। ববি হাকিম নাকি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে দিদি, আমরা 40-45 বছর রাজনীতি করছি, তুমি যেভাবে ঘাম রক্ত ঝরিয়ে তৃণমূল করেছ, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকব, আর অন্যরকম কিছু হলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই বিতর্কে ববি হাকিমের পাশেই দাঁড়িয়েছেন, এটা ববি হাকিমের শিবির থেকে বলা হচ্ছে। অনেকে বলছেন যে এই অভিযোগের, যেটা শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগটা করা হয়েছে, এই অভিযোগের সময়টা খুব তাৎপর্যপূর্ণ। কেন? হাজী নুরুল প্রয়াত হয়েছেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। তো ববি হাকিম তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে চেয়েছিলেন। ববি হাকিম শিবিরের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই প্রিয়দর্শিনী হাকিমের মনোনয়ন হয়নি শেষ পর্যন্ত। আবার লোকসভার উপনির্বাচন হবে, সেখানে প্রিয়দর্শিনী হাকিমের প্রার্থী পদ যাতে গুরুত্ব না পায়, সেই জন্যই এই সময়টাকে বেছে নিয়ে
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একজন শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন। অর্থাৎ প্রিয়দর্শিনী হাকিম যাতে কোনোভাবেই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পারেন, সেই জন্যই নাকি এই অভিযোগপত্র দাখিল হয়েছে। এটা ববি হাকিমের শিবিরের দাবি, সত্য মিথ্যা জানি না। কিন্তু এই ঘটনা সামনে চলে আসায় তৃণমূলের অভ্যন্তরের বিবাদ, ফাটল প্রকাশ্যে চলে এসছে। জানি না এর মেরামত তারা করতে পারবেন কিনা, তাদের দলের ব্যাপার। দেখুন, ববি হাকিম অবাঙালি মুসলমান। কলকাতা এবং আশেপাশের হিন্দিভাষী, উর্দুভাষী মুসলমানদের মধ্যে তার একটা প্রভাব আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর অভিষেক এক ব্যক্তি এক পথ এই নীতি দলের মধ্যে চালু হোক, তাতে সোচ্চার হয়েছিলেন। সব থেকে বেশি বিরোধিতা এসেছিল ববি হাকিমের কাছ থেকে। তখন তিনি পরিবহন, নগর উন্নয়নের মন্ত্রী, পার্টির একটা সাংগঠনিক পদে এবং একই সঙ্গে কলকাতার মেয়র। শেষ পর্যন্ত পরিবহন দপ্তর ববিকে ছাড়তে হয়, তার জায়গায় আসেন জাঙ্গিপাড়ার বিধায়ক অভিষেক ঘনিষ্ঠ স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু এক ব্যক্তি এক পদ এই নীতিতে অভিষেক নাকি এখনো কি বলবো অনর। তার পছন্দের মেয়র প্রার্থী ছিলেন নাকি বাবুল সুপ্রিয়। আমি সত্য মিথ্যা জানি না। দেবাশিস কুমারও অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ। আবার উত্তর কলকাতার নেতা ডেপুটি মেয়র অতীন ঘোষ দীর্ঘদিন ইচ্ছা যে তিনি কলকাতার মহানাগরিক হন, কিন্তু তাদের সামনে স্টাম্বলিং ব্লক হয়ে দাঁড়িয়ে আছেন ববি হাকিম। কিন্তু ববি হাকিম যেহেতু মুসলমান, তৃণমূলের সমর্থনের ভিত্তি বেশিরভাগটাই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবং অবশ্যই বেনিফিশিয়ারি। তাই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ববি হাকিমকে মেয়র পদ থেকে সরানো কার্যত অসম্ভব। সেটা কি অভিষেক শিবির জানে না? জানে। এই সময়ে অভিযোগটা করার পিছনে প্রিয়দর্শিনী হাকিম যাতে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের মনোনয়ন না পান, সেটা নিশ্চিত করার একটা উদ্যোগ বলে অনেকে মনে করছেন। কিন্তু জলটা ভালোই খোলা হয়েছে। দেখুন, কয়েকদিন আগে সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। এই দীপাবলির পরেই তো 6টা বাই ইলেকশন হবে এবং একই সঙ্গে বসিরহাটের লোকসভা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে সুব্রত বক্সী দেখা করেছিলেন অভিষেকের সঙ্গে, যে অভিষেক এই উপনির্বাচনগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিন। কিন্তু বরফ গলেছে বলে আমার অন্তত জানা নেই। একে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে একটা জনরোষ আছড়ে পড়ছে রাস্তায়। এটা কিন্তু শুধু কলকাতা শহর কেন্দ্রিক আন্দোলন নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনের অভিঘাত পৌঁছেছে। হয়তো এইভাবে রাত দখল, ভোট দখল গ্রাম বাংলার মানুষ সেভাবে অংশগ্রহণ করতে পারছেন না, কিন্তু তাদের বাড়িতেও তো পুত্রকন্যা আছে। আরজিকরের ঘটনার বীভৎসতা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তা এই আবহে তো উপনির্বাচন হবে। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, উপনির্বাচনের ফলাফল ওই কিছুদিন আগে যে 4টি উপনির্বাচন হলো তার মতোই হবে। কারণ উপনির্বাচন এ রাজ্যে কার্যত প্রহসনের চেহারা নেয়। মানুষের মতামতের প্রতিফলন কি উপনির্বাচনে প্রকৃতভাবে হয়? অনেকটা পঞ্চায়েত নির্বাচনের স্টাইলে উপনির্বাচন হয়। তাই আমি সেটাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নই। আসল লড়াই হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। তার আগে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে। তাই এই মুহূর্তে সেই সম্পর্কে আগাম পূর্বাভাস করা কার্যত মূর্খামি হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা চাইছেন যে মন্ত্রিসভায় অভিষেককে অন্তত উপমুখ্যমন্ত্রী করা।
মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি নন। তিনি অভিষেককে মন্ত্রিসভায় সামিল করতে রাজি, কিন্তু অভিষেক, অরূপ বিশ্বাস, ববি হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসুর সঙ্গে এক আসনে বসবেন না। তিনি প্যারাসুটে করে নেমেছেন, লিফটে করে উঠেছেন। তিনি কেন ববি হাকিম, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের সঙ্গে এক পদমর্যাদায় থাকবেন? তিনি চাইছেন উপমুখ্যমন্ত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রীর পদ অভিষেককে দেবেন না, এবং এই পদ তিনি তৈরি করতেও চান না। তার ধারণা, অভিষেক যদি উপমুখ্যমন্ত্রী হন, ক্ষমতার হ্রাস তার হাত থেকে চলে যাবে। তিনি থাকবেন, তৃণমূলের বিধায়করা, নেতারা আসবেন, মন্ত্রীরা আসবেন, তার সঙ্গে কথা বলবেন, পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, আশীর্বাদ চাইবেন, কিন্তু ক্ষমতার একটা দ্বিতীয় ভরকেন্দ্র তৈরি হয়ে যাবে যদি অভিষেক মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদ পান। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন, এবং তার পুরনো সতীর্থরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা এভাবেই হয়তো বুঝিয়েছেন যে দিদি, এখন আমরা তো আছি, তুমি চালিয়ে যাও, তোমার নামেই ভোট হয়, এখন এই সমস্ত পদক্ষেপ করার কোনো দরকার নেই। বরঞ্চ অভিষেক বয়সে অনেক তরুণ, ও সর্বভারতীয় রাজনীতিটা করুক। যদি এই সরকার, মানে কেন্দ্রের সরকার পড়ে যায়, ইন্ডিয়া জোটের সরকার আসবে, তাতে অভিষেক গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে। এই গাজরটা অভিষেকের সামনে ঝোলানো হয়েছে, কিন্তু অভিষেক এইটুকু জানেন যে এই মুহূর্তে সরকার পড়ার কোনো সম্ভাবনা নেই। তাকে একজন সাংসদ হিসাবেই থাকতে হবে। তাকে লোকসভার দলের দলনেতাও মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, এবং আরজিকর কাণ্ডকে যেভাবে রাজ্য প্রশাসন হ্যান্ডেল করেছে তাতে অভিষেক যারপরনাই ক্ষুব্ধ। অনেকে বলেন অভিষেক সিন্ধে হবে, বেরিয়ে আসবেন, বিদ্রোহ করবেন। দেখুন, সিন্ধে হওয়া অভিষেকের পক্ষে সম্ভব নয়। একনাথ সিন্ধে শিবসেনার নেতা ছিল, শিবসেনার স্বাভাবিক মিত্র বিজেপি, শিবসেনার স্বাভাবিক মিত্র কংগ্রেস আর এনসিপি নয়। তাই বালা সাহেব ঠাকরের যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনের উত্তরাধিকারী নাকি একনাথ সিন্ধে, এই দাবি করে বিজেপি শিবসেনার সব থেকে পুরনো সহযোগী ছিল, তাই তাদের হাত ধরেছেন। এখানে যদি কেউ একনাথ সিন্ধেকে বলে তিনি তো শিবসেনার নেতা, তিনি ঠিকই কাজ করেছেন বিজেপির সঙ্গে গিয়ে। কংগ্রেস এনসিপির সঙ্গে তো শিবসেনার কিছুই মেলে না। উদ্ধব শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার বাসনায় কংগ্রেস এনসিপির হাত ধরেছিলেন, বালা সাহেব ঠাকরের যে রাজনৈতিক আদর্শ উত্তরাধিকার সেটা জলাল জড়ে দিয়েছিলেন। তাহলে একনাথ সিন্ধের বক্তব্যে যুক্তি আছে। অভিষেক যদি একনাথ সিন্ধে হওয়ার পরিকল্পনা করেন, আমার মনে হয় তিনি করবেন না, তাহলে সেটা ঐতিহাসিক ভুল হবে। তৃণমূল যে ভোট পায়, যটা আসনই পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক আন্দোলন করেননি, ছাত্র আন্দোলন করেননি, রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেননি। 2011 পালা বদলের পর রাজনৈতিক মঞ্চে তার আসা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বলে তার এই উল্কা সদৃশ্য উত্থান, যেটা শুভেন্দুবাবু বলেন যে প্যারাসুটে করে নেমে লিফটে করে একটা অবস্থানে পৌঁছেছেন অভিষেক। এটা শুভেন্দুবাবুর বক্তব্য। তো অভিষেকও জানেন যে তিনি কর্পোরেট স্টাইলে দল পরিচালনা করতে পারেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ না থাকলে মানুষের ভরসা, আস্থা, বিশ্বাস অর্জন করা যায় না। এবং অভিষেকের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ আছে, কিছু তদন্ত হচ্ছে, তাকে এজেন্সি তলব টলব করেছিল, সব পুরনো কথা, পুরনো কাসন দিয়ে ঘেটে লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে, এই যে পরিস্থিতি, যে সময় অভিযোগটা দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়, প্রিয়দর্শিনী হাকিম যাতে লোকসভায় তৃণমূলের মনোনয়ন না পান বসিরহাট থেকে, সেই জন্যই এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে, এবং ববি হাকিমকে গায়ে কাদা চেটানোর জন্য। এটাই ববি হাকিমের শিবিরের বক্তব্য। তবে ববি হাকিম কিন্তু যুদ্ধের জমি ছাড়বেন না। মানে দলের অভ্যন্তরে যে রাজনৈতিক প্রাধান্য দখলের যে লড়াই, সেটাই যুদ্ধ।
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ফিরহাদ হাকিমের দিকে আছে বলে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ মহল বলছে। তাহলে অভিষেক কি এই রাউন্ডে সফল হবেন, নাকি ববি হাকিমই শেষ হাসি হাসবেন? এই প্রশ্ন ঘুরছে। কিন্তু যেটা বৃহত্তর প্রশ্ন সেটা হচ্ছে, তৃতীয়বার ক্ষমতায় আসার পর 3 বছর কেটে গেছে, 1.5 বছর বাদে নির্বাচন, লোকসভাতে 29টা আসন তৃণমূল পেয়েছে, ভোট বেড়েছে, তার কয়েক মাসের মধ্যে এরকম অবস্থা কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে বলেছিলেন যে আমি টাকা তোলার মেশিন চাই না, আমি সমাজসেবক চাই। আমরা অনেকে বলেছিলাম সমাজসেবা করতে হলে রাজনৈতিক দল করার কি দরকার আছে? অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়, তাদের সঙ্গে যোগ হলেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার বার্তা দিয়েছিলেন, দুর্নীতি রোধ করার কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে, যে কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর ভদ্রমহিলা, তিনি এক প্রমোটারের কাছ থেকে স্কোয়ার ফিট পিছু 80 টাকা চাইছেন। এই ভিডিওর সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু এটা নিয়েও রাজ্য রাজনীতি আলোড়িত হয়ে গেছে। সেই কাউন্সিলর শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করেছেন। শুভেন্দুবাবু বলছেন যে ওই ছবি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হোক, সত্য মিথ্যা সামনে চলে আসবে, তিনি যদি ভুল হন ক্ষমা প্রার্থনা করবেন। ভদ্রমহিলা বলেছেন শুভেন্দু আমার বাড়িতে আসুক, আমি বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। শুভেন্দু বলেছেন বাড়িতে যাবো কেন, বাড়িতে ইডি বা সিবিআই যাবে যদি মনে করে। তাহলে এই যে দুর্নীতি বিরোধী অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিতে চাইছেন, কিন্তু প্রতিবারই দুগ্ধ পাত্রে গোচনা পড়ে যাচ্ছে। অর্থাৎ তিনি মুখে যে কথাগুলো বলছেন দলের নিচু তলায় সেটা পার্কোলেট হচ্ছে না। একটার পর একটা ঘটনা কিন্তু সামনে চলে আসছে। তাহলে অস্বস্তি, বিড়ম্বনা শাসকের বাড়ছে। শাসক দলের মুখপাত্ররা মরিয়া হয়ে চেষ্টা করেন ঢাকা দেওয়ার। অনেক সময় বাম জমানার কথা, অন্য রাজ্যে ক্ষমতাসীন দলে কি কি দুর্নীতি হচ্ছে সেই সব ফিরিস্তি হাজির করে তারা এগুলোকে একটু কি বলবো আর কি, এগুলোর যে অভিঘাতকে একটু কম করানোর চেষ্টা করেন। কিন্তু দেখুন, সাধারণ মানুষ, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তো আছে জীবনে চলতে চলতে, তারা নিজের অভিজ্ঞতাকে সামনে রেখে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে তারা তাদের সিদ্ধান্ত নেন। একটা দল সম্পর্কে তাদের মনোভাব কি, সেই নেতারা কি রকম, সে সম্পর্কে তাদের একটা মানসচিত্র, একটা ছবি আঁকা হয়ে যায়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তো সুযোগ খুঁজবেনই শাসককে বিড়ম্বনায় ফেলতে। আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে সভাঘরে বসে বললেন যে আমি টাকা তোলার মেশিন চাই না, আমি সেবক চাই, জনসেবক চাই, তার কথা যে পার্কোলেট হয়নি, কেউ যে তার কথাকে গুরুত্ব দিচ্ছে না, এই ধরনের ঘটনা, ছবি তারই প্রমাণ। যদিও ওই ছবি সত্যি না মিথ্যা জানা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু রাজনৈতিক মহলে আলোড়ন তো হচ্ছে। আরজিকর কাণ্ডের আবহে শাসক যখন অনেকটা কোণঠাসা, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই প্রেক্ষিতে যদি দেখেন, এই অভিষেকের অফিস থেকে শেক্সপিয়ার সরণি থানায় ববি হাকিমের ওয়েস্ডির বিরুদ্ধে অভিযোগ, তারপরে এক কাউন্সিলর 80 টাকা স্কোয়ার ফিটে প্রমোটারদের সঙ্গে ডিল করছেন, শাসকের ভাবমূর্তি জনমানসে খারাপ করছে। দেখুন, আমি নির্বাচনে জিতেছি মানে এই নয় যে বাংলার সব মানুষ তাদেরকে দুহাত ভরে সমর্থন করছে। 50% আসন এই ভোট তো তৃণমূল পায়নি। বামেরা তো 7-7 বার নির্বাচন জিতেছে। বাম আমলের অনেক খারাপ কাজ কি তাতে ঢাকা পড়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ কি, তারা দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে বহু দল ক্ষমতায় এসছে, কিন্তু তৃণমূল জমানায় এরকম দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ কি আগের জমানায় কখনো হয়েছে? এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে আমি রাখলাম।
তৃণমূলের কাছে এটা বিড়ম্বনার ব্যাপার। শুধু আমি ভোটে জিতেছি, ভোটে জিতবো বললে এগুলো হয় না। আমার নৈতিক অধিকার আছে কি দুর্নীতি বিরোধী বড় বড় কথা বলার? এই প্রশ্নটাই তো সামনে আসছে। আরজিকর কাণ্ড রাজ্য প্রশাসন, শাসক দল তার অভিঘাত যে কতটা গভীরে সমাজে পড়েছে সেটা আন্দাজি করতে পারে। তাই ড্যামেজ কন্ট্রোলে তারা করতে পারছে না। এই যে কনভেনশন হওয়ার কথা ছিল জুনিয়র ডাক্তার ধনধান্য অডিটোরিয়ামে, কেন সেটা বাতিল হলো? আমি মানুষের ভিতরে যে জমে ওঠা ক্ষোভ, সেই ক্ষোভকে তো বার করার জায়গাটা করে দেব। সেটা না করে আমি কনভেনশন, এই ধনধান্যের অডিটোরিয়ামের বুকিং বাতিল করলাম। বেসরকারি জায়গায় কনভেনশন করতে গেলে সেখানেও নাকি বাধার মুখে পড়তে হচ্ছে। যত এই ধরনের পদক্ষেপ হবে তত মানুষের ক্ষোভ বাড়বে এবং সেটা শাসক দলের বিরুদ্ধে যাবে। পুজোর আবহে মহালয়ার দিন বলুন, তারপরে বলুন অষ্টমীর দিনও নাকি রাতে কেউ কর্মসূচি নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। এই ঘটনার এই উৎসবে ফিরুন তার এই বক্তব্যের মধ্যেও বিতর্ক হয়েছে। তাহলে ড্যামেজ কন্ট্রোল তারা করতে পারেনি, উল্টে চাপে পড়ে এমন এমন পদক্ষেপ নিচ্ছে যাতে মানুষের ক্ষোভের পারদ আরো চড়ছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, সিবিআই বলছে যে তিনি তথ্য প্রমাণ লোপাট তো করেছেন, অনেক কিছু পাল্টেওছেন এবং টালা থানায় বসে হয়েছে। টালা থানার সিসিটিভি ফুটেজ সিবিআই এর কাছে গেছে, যদিও আরজিকরের পুরো সিসিটিভি ফুটেজ তারা পায়নি বলে সলিসিটর জেনারেল বলেছেন সুপ্রিম কোর্টে মাত্র 27 মিনিটে। এই যে অভিজিৎ মণ্ডল বিভিন্ন বেসরকারি হসপিটালের দরজায় ঘুরেছিলেন ভর্তির জন্য, শেষ পর্যন্ত কোথাও একটা ভর্তি হয়েছিলেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে বললেন এত অডাসিটি, আমার এক ওসি ভর্তি হতে চাইছে তাকে ওরা নিচ্ছে না। তারপরে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর ওই কথা ভুল ইঙ্গিত দিচ্ছে। প্রথম কথা দেখুন, ডাক্তারবাবুরা তাদের কাছে কেউ গেলে ডাক্তারবাবুরা যদি মনে করেন একে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করা দরকার, সঙ্গে সঙ্গে ভর্তি করে নেন। একটা হসপিটালে না হলেও সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার অধিকার সবার আছে, সেখানে যেতে পারেন, থার্ড ওপিনিয়নও নিতে পারেন। ছটা হসপিটালে নাকি নার্সিংহোমেদের নিয়ে ঘুরেছিলেন অভিজিৎ বাবু, কেউ নেননি অ্যাডমিশন, এটা হতে পারে। তা মুখ্যমন্ত্রী ওরকম কথা বললেন, সেটা সব জায়গায় সম্প্রচার হলো। এখনো বহু জায়গাতে তার এই বক্তব্যটাকে সামনে রেখে নানা রকম টিকা টিপ্পণী আলোচনা চলে। অর্থাৎ মেস, এন্টায়ার থিং হ্যাজ বিন মেসড আপ by the powers that be at Noballo. ওই যে ফরেন্সিকের প্রফেসর, তার যিনি ময়না তদন্তে ছিলেন, তার বয়ানে অসঙ্গতি আছে, তার মোবাইল ফোনটাও সিবিআই নিয়ে নিয়েছে। ময়না তদন্তে ডোমের উপস্থিতি বাধ্যতামূলক, তিনি নাকি ছিলেন না, টুল পেতে বসেছিলেন, এসব বেরোচ্ছে। কতগুলো ছবি তদন্তকারীদের হাতে এসছে, সেই ছবির সত্যতা তারা ফরেন্সিকের মাধ্যমে যাচাই করবে। তাহলে ময়না তদন্তের সময় যেসব অভিযোগগুলো হচ্ছে সঠিকভাবে হয়নি, সেই অভিযোগের সত্যতা আছে কিনা জানা যাবে। তবে একটা জিনিস ঠিক, তিলোত্তমার পরিবারের সদস্যরা দেহ দ্বিতীয় ময়না তদন্ত যাতে হয় তাতে তারা অরাজি ছিলেন না। কিন্তু 400 পুলিশ, ওই রকম মানসিক পরিস্থিতি, একমাত্র কন্যা নিথর দেহ পড়ে আছে, সেই আবহে কোনো বাবা মা বা তার আত্মীয় পরিজনের পক্ষে এত বিষয় মাথায় রাখা সম্ভব নয়। তারপর এত পুলিশ যেভাবে সৎকার করা হয়েছে তাড়াহুড়ো করে, তাতে এই জিনিসটা জনমানসে কার্যত স্পষ্ট হয়ে গেছে যে ডাল মে কুচ কালা হ্যায়, নইলে এত তারার কি আছে। এবং তিলোত্তমার নশ্বর দেহ চুল্লিতে ওঠার পরে পুলিশ ফাঁকা হয়ে যায় শ্মশান থেকে। অর্থাৎ তখন
যখন পঞ্চভূতে বিলীন হবে তার নশ্বর দেহ, আর ময়নাতদন্তের কোনো স্কোপ থাকবে না, তখনই পুলিশ ওখান থেকে পালায়, এই চলে যায়। এগুলো কিসের ইঙ্গিত? জনমানসে ওটাই প্রতিষ্ঠিত হতে চলেছে যে ডাল মে কুচ কালা। এই আবহ রাজ্যে শারদোৎসব দরজায় কড়া নাড়ছে। দেখুন, আমরা সনাতনীরা তো পুজো করব, শাস্ত্র মতে মায়ের আরাধনা তো করবই। উৎসবে কেউ সামিল হবেন না সামিল হবেন না সেটা তার বা তাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, পুজোর সঙ্গে বিরাট অর্থনীতি জড়িয়ে, কেউ অস্বীকার করছে না, কিন্তু মা দুর্গার মুখের দিকে তাকিয়ে নমস্কার করার সময় আমার বা আপনার কি ওই তিলোত্তমার কথা মনে পড়বে না? সে তো নিজে দুর্গাপুজো করতো, এবছর তার তৃতীয়বারের দুর্গাপুজো বাড়িতে। আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, পুত্র আছে, কন্যা আছে। তো মায়ের কাছে যখন অঞ্জলি দেব তখন কি তিলোত্তমার কথা আমাদের মনে পড়বে না? আর কোথায় ঘটনাটা ঘটলো? আর্চিকর, রাধা গোবিন্দ কর, যেখানে গোবিন্দ সদা জাগ্রত, সেখানে আমাদের রাধারা নির্যাতিতা হচ্ছে। আমাদের ঘুমের অধিকারকে খুন করেছে দুর্বৃত্তরা। 36 ঘন্টা কাজের পর তিলোত্তমা বিশ্রাম নিতে চেয়েছিল, তার ঘুমকে খুন করা হয়েছে। এবং সেদিন থেকে আমাদের সহনাগরিকদেরও ঘুম ও খুন হয়েছে। ঘুমের অধিকারকে প্রতিষ্ঠিত করাই তো রাত্তকলের ডাক। আমরা মায়ের কাছে বলি না, যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। তাই ঘুমের অধিকারকে নিশ্চিত করার জন্যই তো আমাদের এই রাত্তকল, আমাদের এই প্রতিবাদ। দেখা যাক আগামী দিন কিরকম হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.